নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা ঘন্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব। আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে বাকযুদ্ধ চলছে। বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন, আপনি ফেসবুকেই থাকুন, আপনি রাস্তায় যেন না বেরোন সেই ব্যবস্থা আমি করছি। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে রিলিজিয়ান দেখে, ধর্ম দেখে ভাতা দেয়া হচ্ছে। দুজনেরই কিন্তু মন্তব্য, পাল্টা মন্তব্য। এই মুহূর্তে কিন্তু তোলপাড় রাজনীতি, বঙ্গ রাজনীতি। আমরা আজকের অনুষ্ঠান শুরু করবার ঠিক আগেই পাশাপাশি ডাবল উইন্ডোতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া লাইভ করে কি বলছেন এবং বিভিন্ন ইস্যুস নিয়ে বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী কি বলছেন, আগে সেটা দেখুন, তারপর আমরা আজকে কারা কারা প্যানেলে আছেন ইন্ট্রোডিউস করব। পাশাপাশি ডাবল উইন্ডোতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভার্সেস বর্তমান মুখ্যমন্ত্রী। দেখুন, কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। ফেসবুকেই থাকুন আপনি, বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু বিস্ফোরক কয়েকটা স্টেটমেন্ট করলেন বিভিন্ন ক্ষেত্র নিয়ে। পার্ক স্ট্রিটে যে বৃদ্ধাকে নিয়ে আমরা সেই জিনিসও আপনাদের সামনে রাখবো, যেখানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু কি বলেছিলেন সেটা আপনারা জানেন। সেই কিন্তু আজ জনতার দরবারে গেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ ঠিক কি ইন্ডিকেট করছে, কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বঙ্গীয় রাজনীতির ক্ষেত্রে? কারা কারা আছেন আপনাদের প্যানেলে? আজকে আমাদের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন বিজেপি মুখপাত্র শৌনক মারিক, আমাদের সঙ্গে আছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, এবং আমাদের সঙ্গে আছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। আপনাদের তিনজনকেই আজকের ঘন্টাখানেক বাংলার কথা কিন্তু আমরা স্বাগত জানাই। আমি প্রথমেই শুরু করব শীর্ষেন্দুদা আপনাকে দিয়ে। আপনি দুজনে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট শুনলেন বিভিন্ন ক্ষেত্রে। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে শুনলেন, পার্ক স্ট্রিটে যে বৃদ্ধা মহিলা তাকে নিয়ে শুনলেন। আপনি কিভাবে অ্যানালিসিস করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন শীর্ষেন্দুদা? ভারতীয় সংবিধানের 19-এর 1 ক ধারায় বলাই আছে যে প্রত্যেক নাগরিকের বাক এবং স্বাধীনতা আছে মত প্রকাশের, এবং 19-এর 1 ধারাতেও পরিষ্কার বলা আছে যে শান্তিপূর্ণ মিছিল করা যাবে অস্ত্র ছাড়া, এটা করাই যাবে। আর বিরোধী দল থাকবে না কোনো জায়গায়, কোনো গণতন্ত্রের, তাহলে সেটা কিছুই না। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল যদি নিরপেক্ষ এবং সঠিক যে কথা না বললে, তাহলে জনগণের কথা কে বলবে, কোন জায়গায় বলবে? শাসক দল বলে যাবেন শুধু, তা তো হয় না। আর একটা দিক দেখতে হবে, শুধুমাত্র বর্তমান মুখ্যমন্ত্রী এটা বলছেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথাও রাখতে হবে। মানে অনেক নেতা আগে বলতেন যে আপনারা চুপ করে থাকুন, আমরা তো এত, এইগুলো বলতেন, সেটাও ভাবতে হবে। আজকে শুধুমাত্র বর্তমান মুখ্যমন্ত্রী কি বললেন সেটা দেখলে হবে না। বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথার পিঠে কথা যদি সিলিং ছুঁয়ে যায়, তাহলে কিন্তু সব থেকে অসুবিধা হয় জনগণের। জনগণ কিন্তু যে জনপ্রতিনিধিদের পাঠিয়েছেন তাদের অভাব অভিযোগ, সেগুলো কারা বলবেন? বিধানসভায় কে বলবেন? পঞ্চায়েতে কে বলবেন? মিউনিসিপ্যালিটিতে কে বলবেন? আমাদের অভাব অভিযোগ তো ওনারাই বলবেন। ওনারা যদি নিজেদের মধ্যেই এটা বাকযুদ্ধ করেন, তাহলে আমরা যাই কোথায়? আর একটা কথা, যে অন্নপূর্ণাই বলুন আর লক্ষ্মী ভাণ্ডারই বলুন, সেখানে হয়তো অন্নপূর্ণা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরই বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন,
এটা ঠিক যে এই যে ঝাড়াই বাছাই করে যেটা দেয়া হচ্ছে, আজকে যদি বাসে মহিলাদের ভাড়া দিতে হবে না, মহিলারাই নিজেরা বলছেন আমরা ৮০,০০০ ১,০০,০০০ টাকা করে টিচার হোক, প্রফেসর হোক, যে অন্য জায়গায় হোক আমরা মাইনে পাই, স্যালারি পাই, তা আমরা ১০ টাকা কি ১৫ টাকা ২০ টাকা দেবো না? আমরাই দেব। সেটাও দেখতে হবে, সেটাও ভাবতে হবে। যে ভাবনা চিন্তাটা করা হচ্ছে যে এনার ওয়াইফ কি হাজব্যান্ড যদি এত টাকা মাইনে পায় তাহলে ইনি পাবেন না, কিংবা উনি যদি কোনো সরকারি কর্মচারী হন তাহলে উনি অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন না। বেশ, এটা ঠিক, এটা যেমন ঠিক সেটা দেখতে হবে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে অভাব অভিযোগগুলোও দেখতে হবে। আর একটা বললেন যে পার্ক স্ট্রিটে যেটা বলেছেন, পার্ক স্ট্রিটে উনি যেটা বাচ্চার দুধ গরমের জন্য যেটা হচ্ছিল, আমরা স্পেশাল স্টোরি রেখেছি তার জন্য। সেটা তিনি বলেছেন। একদম। আর সেই জায়গা থেকে আগুন লেগে গেছিল যেটা, সেটা উনি বলেছেন। একদম। সেটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। বেশ, ঠিক এখান থেকে আমি সৌনক তোমার কাছে যাব, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ফেসবুকে রোজ বিকেলে থাকুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন, এবং এটাও বলছেন যে আপনার বয়স হয়েছে, আপনি বিশ্রাম নিন। বলো। দেখুন, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, অ্যাকচুয়াল প্রাক্তন বলবো না, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, কারণ তিনি তো রিজাইন দেননি, যাই হোক, তো তিনি বারবার তার নাটকীয়তা সাধারণ মানুষ দেখেছে যে তিনি কি কি করতে পারেন। তিনি শিক্ষাবিদ, তিনি দার্শনিক, তিনি চিত্রশিল্পী, তিনি একাধারে সব কিছু ছিলেন। তিনি নাটকটাও ঠিক সেমভাবে করতে পারেন, তার জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত হয়েছেন বা প্রাক্তন করেছেন জনগণ। তো এই যে তিনি বারবার আমরা দেখলাম, যখন তার কর্মীরা, একটা দল পরিবর্তন হলে জেনারেলি তার কর্মীরা ভালো থাকে না, তো তার দলের কর্মীরা যখন ভালো ছিল না, তা 1 মাস ধরে তিনি বাড়ির বাইরে কেন বেরোলেন না, কেন তাদের জন্য পাশে দাঁড়ালেন না? শুধু ফেসবুক লাইভ করেছেন। আর তার যে ভাইপো, তার ভাইপোকেও তিনি বেরোতে দেননি, এবং তার ভাইপো কখন বেরিয়েছে? যখন ইডির তলব এসছে, যখন সে অ্যারেস্ট হতে পারে, তখন বেরিয়ে একটা নাটকীয় মোড় দিল। বেলেঘাটায় এসে বেলেঘাটার বিধায়কের বাড়িতে খানিকক্ষণ বসে গল্প গুজব করে তারপর সোনারপুরে গেল। সোনারপুরে বেরোতেই হতো, কারণ না বেরোলে তার সমন ছিল, সেই সমনের ডাক ছিল এবং তাকে যেতে হতো। সেই সমনটা এড়ানোর জন্য ডিমের ঘায়ে মূর্ছা গেলেন এবং হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেলেন। তো এই যে পুরো যে নাটকীয় ব্যাপার, তো তিনি বেরোতে চাইছেন না। তিনি কর্মীদের পাশে তা বুঝে গেছেন যে দল ক্ষমতা থেকে চলে গেছে, আমার ক্ষমতা শেষ, আমার যা লুটে পুটে নেওয়ার ছিল, যা যা করার ছিল, এই যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো বানিয়ে দিয়েছিল, কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সুপার স্পেশালিটি হসপিটালগুলো তো 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়নি? তো সেই সরকার তো বানিয়েছিল, আগের সরকার, তৃণমূল। তাহলে কেন সেই সুপার স্পেশালিটি হসপিটালে চোখের ট্রিটমেন্ট না করিয়ে তাকে বারবার ফরেনে দৌড়তে হচ্ছে? ফরেনে যাওয়ার জন্য সে পালিয়ে গেল, এখন ভাইপো পালিয়ে গেছে। তো এই যে সিচুয়েশন ক্রিয়েট করা, এর জন্য মুখ্যমন্ত্রী উপহাস, বর্তমান মুখ্যমন্ত্রী উপহাস করেছেন। উপহাস হিসেবেই রাজনীতিতেও উপহাসটা চলে, তো উপহাস করেই তিনি বলেছেন তিনি বাড়িতেই থাকুন। বেশ, বেশ, আমি আসবো স্যার, আপনার কাছে আসবো। আপনি দুজনের বাইটে শুনলেন, দুজনের পাশাপাশি আমরা চালালাম। একজন ফেসবুক লাইভ করেছেন সোশ্যাল মিডিয়ায়, আর মুখ্যমন্ত্রী কিন্তু তার জবাব দিয়েছেন, পরিষ্কার বলছেন আপনার বয়স হচ্ছে, আপনি বিশ্রাম নিন। বলুন। না না, উপহাস না, ভালোবেসেছেন। একসময় একই মন্ত্রিসভায় ছিলেন, উনি পোস্ট ছিলেন, আর বাকিগুলো ল্যাম্প পোস্ট ছিলেন। তবে শুভেন্দু অধিকারী পুরোটা ল্যাম্প পোস্ট ছিলেন না, কিন্তু একটু অন্য ধরনের পোস্ট ছিলেন আর কি। তো যাই আর কি, এতদিনকার সম্পর্ক, বয়স হয়েছে, শ্রদ্ধাভক্তি করেন, ভালোবাসেন, ভালো চান আর কি। তো সেই জন্য মোবাইল টোবাইল টিপতে উনি পছন্দ করেন। দামি মোবাইল আছে কিন্তু দিদির, সে মোবাইল কিন্তু খারাপ হয়নি। সেই জন্য মোবাইলে একটু হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ বা কী সব ফেসবুক টেসবুক করতে পারে, তাই তো? এটা ভালোবাসার লক্ষণ, দীর্ঘদিনের সম্পর্কের একটা বুনিয়াদ, একটা গভীর বুনিয়াদ। তো এটা বলেছেন, এটা বলার পিছনে একটা কারণ আছে। দেখুন, মুখ্যমন্ত্রীর প্রতি তো, প্রাক্তন মুখ্যমন্ত্রী না, তার প্রতি তো বর্তমান মুখ্যমন্ত্রী দায় থাকবে না? এই যে আপনারা এখন টকশো ফকশো কিছু করছেন, রাস্তায় গিয়ে যে ডিম ছুটবে না, তো কি গ্যারান্টি আছে? এই যে আমরা যে বসে আছি, যে আমরা যে এই দুষ্টু দুষ্টু লোকেরা বসে আছি, সারাক্ষণ উল্টোপাল্টা বকছি তার সম্পর্কে, তো রাস্তায় যে ডিম ছুটবে না সে দায়িত্ব কে নেবে? সারাক্ষণ কি শুভেন্দু অধিকারী গার্ড হয়ে বসতে পারে সবসময়? ওই জন্য ওনাকে যাতে কেউ, আর আবার এই দুধের গাড়িরা না খুব ঝামেলার আছে কেমন। আচ্ছা, এইটা কি ওকে চ্যালেঞ্জ করলো? আমাদের মধ্যে চ্যালেঞ্জ করলো যে ঠিক আছে, তোমাকে ঘরে আটকে রেখে দিয়েছি, তোমার যে ওই যে যারা সব আছে না, 1 সেকেন্ডে উড়িয়ে দেওয়া যে সেনাবাহিনী আছে, দেখি তো কি করতে হয়। এর মধ্যে চ্যালেঞ্জ না দেওয়ার আমার কিন্তু ডাউট হচ্ছে যে 1 সেকেন্ডে যে সেনাবাহিনী, যারা 1 সেকেন্ডে হিন্দুদেরকে উড়িয়ে দেবে, ওই যে সেনাবাহিনী আর কি, তারা কতটা ক্ষমতাশালী। এবার চলো তোমাদের তাদেরকে দেখো একটু আর কি। তোমার ঘরে আমি গৃহবন্দী করে দিয়েছি, কি করতে পারি দেখি, দেখ কেমন লাগে।
এমন একটা কোনো আমি ধরছি আর কি, তাই ভেতরের কথা তো চেতাবনী দিল কিনা। আচ্ছা এই যে দুধেল গাইগুলো আছে তারা তো বুঝে গেছে যে দিদি এতদিন ব্যবহার করে আমাদেরকে মিসইউজ করে ছেড়ে দিল, আমরা বেচারিরা একটা তরোয়াল নিয়ে ঈদে মরমে ঘুরবো, আমাদের সেটা হলো না, এমন কীর্তি করে দিল। আর তো কার্তিক মহারাজ তো বলে দিয়েছে বিজেপি ক্ষমতা আসার পেছনে মূল কারণ কি, এই মোল্লা নেতাগুলো আর দিদি নিজে গরম গরম কথা বলেছে, আর মোল্লা নেতাগুলো গরম গরম কথা বলিয়ে সংসর্গণ করে দিয়েছে। বিনিময়ে হিন্দুরা একজোট হয়ে গেছে, বিজেপি ক্ষমতা এসে গেছে। তো মোল্লা তো বুঝে গেছে বিজেপিকে ক্ষমতা এনেছে তো মমতা ব্যানার্জি নিজে। এবার যদি মোল্লাদের যদি কেউ রেগে গিয়ে যদি ডিম না ছুঁড়ে পাথর ছুঁড়ে দেয়, কারণ মোল্লারা পাথরবাজি ভালো করতে পারে, পাথরবাজি যদি করে দেয় তাহলে আরো ক্ষতি হয়ে যাবে। ফলে যেটা করেছে একদম ভেবেচিন্তে করেছে। আর দিদিও শুভেন্দু অধিকারী কিন্তু গুণটা জানে, দিদির গুণটা, অসাধারণ কবি একজন, অসাধারণ একজন শিল্পী, অসাধারণ একজন লেখিকা, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, চিত্রকর, গান ফান লেখাতে অবশ্য কি গায়ক, আবার অ্যাডভোকেট, চর্চা করতে হবে তো। আচ্ছা এখন যদি উনি বসে ভালো ভালো কবিতা লেখেন, অসুবিধা কি আছে? ফেসবুকে লিখবেন, পেন দিয়ে লিখতে হবে না, কবিতা লিখবে, প্রবন্ধ লিখবে, ছবি আঁকবে, এখনই তো সময়। আচ্ছা আনন্দ পাবলিশার্সকে একটু মানে মুখদি বলিয়ে দেবে, ছবি দেশ পাবলিশ, আচ্ছা কিছু আছে না, ঘোষ মিত্র আছে, সব ভালো ভালোগুলো আছে সবার। আমি খালি বলতে চাই যে এইটা আসলে মমতা ব্যানার্জি যাতে সুখে থাকে, ভালো থাকে এবং শিল্প সাহিত্যের মধ্যে থাকে, সুরক্ষিত থাকে, তার জন্য শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা আসলে দয়ার দান। ধন্যবাদ। বেশ, আমি এই প্রসঙ্গে থাকবো, কিন্তু আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন পার্ক স্ট্রিট নিয়ে, আমি প্রথমেই বললাম পর্ব শুরু করার পর যে পার্ক স্ট্রিটে যে বৃদ্ধা দেখুন দুধ গরম করছিল, জানিয়ে কিন্তু একদম সব খবরে কিন্তু উঠে এসেছিল, আপনারা দেখেছেন। এবং প্রথমে দেখাবো অগ্নিমিত্রা পাল অর্থাৎ রাজ্যের মন্ত্রী, তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন এই বৃদ্ধা মহিলা যে তার বাচ্চার জন্য ফুটপাতে থেকে দুধ গরম করছিল, তাকে কি বলেছিলেন, এবং তারপর অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়া লাইভ করে কি বলেছেন সেটা দেখাবো পরপর। এবং তারপরে সেই বৃদ্ধা কিন্তু আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যে ছবি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন কর্পোরেশনকে তিনি বলবেন সেই মহিলার দায়িত্ব তিনি নেবেন। আমরা পরপর দেখাবো, কিন্তু প্রথমেই আপনারা দেখুন অগ্নিমিত্রা পাল যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে এক্স্যাক্টলি ফুটপাতে দাঁড়িয়ে কি বলছিলেন শুনুন। ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা দুধ গরম। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? এই হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি নতুন কেমন রাখবে? এই কারণ কি হচ্ছে? এই সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? দেখুন আমরা কিন্তু আগে এবং পরে, অর্থাৎ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যেদিনকে পার্ক স্ট্রিটে গিয়ে এই ঘটনা, অর্থাৎ যে বৃদ্ধা দুধ গরম করছিল তার বাচ্চার জন্য, পরিষ্কার বললেন কোথা থেকে এসেছেন, সংশয় পেতেছেন, আপনারা শুনলেন। এবং তারপর কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে, যখন নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তিনি লাইভ করে যা বলেছেন সেটা আমরা চাইলাম। সেই বৃদ্ধা আজ জনতার দরবারে গেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আপনারা যে ছবি দেখলেন কিছুক্ষণ আগে, আমরা আবার দেখাবো। দেখুন আপনারা দেখছেন আজকের ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু দেখুন সেই মহিলা যার অগ্নিমিত্রা পাল যাকে বললেন কোথা থেকে এসেছেন, সংসার পেতেছেন, বললেন দুধ গরম করছিলেন, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি আমরা দেখাচ্ছি ঘন্টাখানেক বাংলার কথায়। এবং মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন কর্পোরেশনকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, নির্দেশ দিচ্ছি যাতে কোনো কিছু সমস্যা না হয় এবং মহিলা ঠিকঠাক থাকতে পারে। কি বলেছেন মুখ্যমন্ত্রী আপনাদের সামনে শুনুন। भरोसा है ममता बनर्जी काल से आदमी भेज रहा है रुपया देने के लिए,
बोले तुम बोलो बीजेपी के खिलाफ बोलो, रुपया मिलेगा। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। সেদিনের ঘটনাও শুনলেন আপনি? আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেন, যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে মাকুরা বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি। আপনারা শুনলেন। শিশুদা, আপনাকে জিজ্ঞেস করবো, এখানে মুখ্যমন্ত্রীকে 3টে পার্ট যদি আমরা ভাগ করি, বামপন্থীরা খোঁজ নেয়নি, পরিষ্কার বললেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বললেন যে আপনাকে বিশ্বাস করে না, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে রাস্তায় থাকতো যে মহিলা, তার কিন্তু একটা আশ্রয় হলো, এবং মুখ্যমন্ত্রী বললেন আমি কর্পোরেশনকে বলে ব্যবস্থা করবো। এটাই তো দরকার, এটাই তো মুখ্যমন্ত্রীর তো দরকার। আজকে ভয় আউট, ভরসা ইন, এই ভরসাই তো বাংলা করেছিল। আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো তো মানুষ চেয়েছিল, এগুলোই তো দরকার। আজকে মাথার ওপর ছাদ যে নাগরিকের নেই, সেই ছাদটা দেওয়ার জন্যই তো মুখ্যমন্ত্রী। আর এই জায়গাতে আমি বলবো, যে মন্ত্রী ওটা বলেছিলেন তার একটু মানবিকতার দিক থেকে বলা উচিত ছিল। কেন একজন বাচ্চা তার দুধ গরম করছে, সেটা বেশি পরিমাণ হতে পারে, সেটা কম পরিমাণ হতে পারে, যার জন্যই হতে পারে। হ্যাঁ ঠিক যে ওখানে স্টোভ এবং কেরোসিন, তার কিছুদিন আগে পর্যন্ত সেখানে 9 জন মারা গেছেন ফিস্কুল স্ট্রিটে, এবং তার আগে রামপুরহাটে, সেখানে অগ্নিসংযোগের কোনো ব্যবস্থা নেই। এইগুলো দেখতে হবে। আজকে প্রাণহানি যেখানে হবে, মৃত্যু যেখানে হবে, সেগুলো 100 দিনের মধ্যেই দেখতে হবে। আজকে আমাদের 200 দিন হলো, আজকে 300 দিন হলে দেখব, সেগুলো একটু পরে দেখতে হবে। যেগুলো মৃত্যুর ব্যাপার নেই, মৃত্যুর যেগুলো ব্যাপার আছে, যেখানে মাথার ওপর ছাদের দরকার আছে, পেটে ভাতের দরকার আছে, যে নির্বাচনের সময় যে কথাগুলো বলা হয়েছিল, সেগুলো প্রথম দেখতে হবে। মুখ্যমন্ত্রীকে বাহবা দেব, অবশ্যই শুভেচ্ছা জানাবো মুখ্যমন্ত্রীকে। এরকম মুখ্যমন্ত্রী তো দরকার, যেদিক থেকে আমরা চাইবো যে অসুবিধাগুলো হচ্ছে, যে সুবিধাগুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্যের দিক থেকে, সেগুলোও দরকার। আজকে ছাত্রছাত্রীরা পর্যন্ত যে জায়গাতে পড়ে আছেন, সেগুলো দরকার আছে, যে সেগুলো দেখতে হবে। আজকে যে জিনিসটা মানে অন্যান্য মন্ত্রী বলছেন যে না এটা করতে হবে না, এটা করে দেবেন, আজকে ওপর লেভেলের যে বিজেপি মন্ত্রীরা কি নেতারা যা বলছেন, নিচু লেভেলের মন্ত্রীরা কিন্তু মানে কর্মীরা সেটা কিন্তু বলছেন না, আগের সরকারের মতো কথা বলছেন। এটা কিন্তু বারবার দেখতে হবে। ওনাদের রাজ্য সভাপতি যেগুলো বলছেন সেগুলো সত্যি বোঝার এবং ভাববার, কিন্তু সেটা মানছেন না নিচুতলার কর্মীরা। নিচুতলার কর্মীদের সেই বাঁধন এবং সেই জায়গাতে নিয়ে আসতে হবে। আজকে থানায় যদি গেটে চাবি দিয়ে দেওয়া হয়, আগের সরকারের জায়গায় তো আমাদের অসুবিধা থাকলে আমরা এফআইআর করতে পারতাম না, আমরা জিডি করতে পারতাম না। আর থানায় যদি চাবি দেওয়া হয়, তাহলে থানায় যাবো কি করে, যাবো কোথায়, নাগরিকরা যাবে কোথায়, সেটা দেখতে হবে। বেশ স্যার, আপনার কাছে আসবো। সৌরভ, তোমার অ্যানালিসিস করতে সুবিধা হবে, তাই আমি লাস্ট তোমায় বলছি, বলুন। বিষয় হচ্ছে ওটা যদি ভাতের ফ্যান গরম করা হতো, এত বিতর্ক হতো আমি বুঝতে পারছি না। দুধ গরম করা নেই কি বিতর্কটা? ধরুন ভাত রাঁধে অন্যজনের ভাত একটু ফ্যান দিয়েছে, গরিব মানুষ তো ফ্যানটা গরম করছে নিজেরা খাবার জন্য, বাচ্চাদের ফ্যান খাওয়াবে না, তাহলে কি সমস্যাটা ছিল না? আর দুধ গরমে দুধের পরিমাণ কত, এটাও তো প্রশ্ন না। বাম্মা একটু দুধ খেলো, সামান্য দুধ। পুরো ব্যাপারটার মূল যে মোটিভ, সেখান থেকে সরে গিয়ে আমরা হালকা ব্যাপার দেখছি। ব্যাপারটা যে অগ্নিমিত্রা পাল যেটা করছে, সেটা কেন করছে? প্রয়োজনীয়তা ছিল। ফুটের উপরে এই যে ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে, যেখানে এত ভয়ঙ্কর অগ্নিসংযোগ হয়েছে, এত আগুনের কথা ঘটেছে, উনি তো সামাজিক দায়িত্ব পালন করতে গেছেন। ওনার ওয়ে অফ টকিং হয়তো ভালো লাগেনি, মোটিভ ঠিক করতে হবে। ওয়ে অফ টকিংটাই বড় কথা নয়, মোটিভটার বড় কথা, যে এইটার দিকে নজর দেয়নি কেন। একদম একটা ঘটনা নয়। আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে বিতর্ক হয়েছে বলে ওই ভদ্রমহিলা তার বাচ্চা তারা তো বেঁচে গেল, তার লাভবান হলো, ঈশ্বরের আশীর্বাদ হয়েছে। মানে অগ্নিমিত্রা পালের এটা বলাতে বিতর্ক তৈরি হতে ঈশ্বরের আশীর্বাদ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন তো অনেকই আছে, কজনের মাথায় ছাদ হবে? এমন অভয়ের ঘটনা তো অনেক আছে, অভয়ের জন্য হয়ে হচ্ছে, বাকিদের জন্য হয়ে হচ্ছে না। এইটা সমাজের একটা বড় অসুখ,
যে চিৎকার চেঁচামেচি হই হই হলে, আলোচনা হলে তবে গুরুত্ব পাবে, বাকিরা গুরুত্ব পাবে না। আমি তো বলছি ওই মহিলার যে সংকটের মধ্যে রাস্তায় ওই রান্না করছে বা দুধ গরম করছে, এমন ঘটনা এই মুহূর্তে কলকাতা কয়েক হাজার করছে। এই মুহূর্তে কলকাতার রাস্তায় কয়েক হাজার করছে, তাদের কথা কেউ খোঁজও রাখবে না। আর সেই আগুন থেকে ঘর জ্বলে যেতে পারে, জ্বলে যাচ্ছে তো। এখন এটা বন্ধ করতে হবে, মানসিকতার প্রশ্ন এটা। আর কি সরকার সেভাবে ডিল করবে। একটা কথাতে কি বলা যায়, কি এসে যায়, অনেকে দেখছে এটা নিয়ে বিরাট ঘটু, বাবা রে দুধ গরম রে, কি দুঃখ রে, দুধ ছিল রে, দিয়ে ঠেলা। মূল মোটিভ হচ্ছে রাস্তাতে এই ধরনের আঁচ জ্বালানো বা আগুন জ্বালানো যাবে না। তাতে দুধ হোক, আমি ওই ফ্যানটা বলেছি ফ্যান হোক। এবার ছোটো বাচ্চার দুধ, আরে ছোটো বাচ্চা খেতে পারে না তো। আজকের দিনে দুধ খাওয়া তো না খেতে পেয়ে ঘুমোতে যাবে হাজার হাজার বাচ্চা। আজকে কলকাতায় একদম হাজার হাজার বাচ্চা, যারা এইটা বলছে তারা হাজার হাজার বাচ্চা হবে কি? আজকে রাত্রে দুধ কেন ফেরো পাবে না বাচ্চারা? এই মোটিভ ঠিক করতে হবে। সহজ সরল বাইনারি হয়ে করে ওই টিআরপি নেওয়া, অ্যাটেনশন নেওয়া, কাউকে দেখে দেওয়া, রাজনীতি করাটা বন্ধ করতে হবে। অর্থাৎ ওই দুধের মধ্যে যে রাজনীতি আছে, ওই ছোট্ট বাচ্চার খাওয়াটা নিয়ে রাজনীতি আছে, নোংরামি আছে, এটা কাজের কথা নয়। আর অগ্নিমিত্রা পাল নতুন ক্ষমতায় গেছেন, উনি হয়তো কি বললে পলিটিক্সটা ঠিকঠাক হয় আর কি বললে একটু গন্ডগোল হয় এটা তো বুঝে উঠতে পারেনি। ওইটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় রাস্তাকে ফুটকে ঠিক করা হবে না। আর একটা কথা বলবো এর মধ্যে, না বলুন, যে আগুন ধরে যাওয়ার গল্পটা বলছিল, আলোচনাটা 9 জন মারা গেছে তো। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী ছিল আজকে আলোচনার পশ্চিমবঙ্গে? যে 150টার মতো ওখানে হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই 150টা হোটেল থেকে যে বাংলাদেশের হোটেলে ছিল তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। তারা ব্রিফকেস নিয়ে, লাগেজ নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছে, থাকার জায়গা নেই। কেউ বলে দেয়নি তারা কোথায় থাকবে, তারা তো বিদেশের নাগরিক। তারা কেউ কেউ পর্যটক, তারা কেউ কেউ চিকিৎসার জন্য এখানে এসেছে। 150টা হোটেলে প্রায় সবই ছিল বাংলাদেশি, ছিল তো। তাদেরকে বলে তোমরা এখন বেরিয়ে যাও। এবার তারা ওই অঞ্চলটা ছেড়ে মির্জা কালীমিস্ত্রির দিকেই তারা মোটামুটি থাকে। তারা সল্টলেকে কোথায় আছে, রাজারহাটে কোথায় আছে, দাম প্রচুর, তারা গরিব লোক, সবাই তো উচ্চবিত্ত নয়। তাদের থাকার বন্দোবস্ত কোথায়, রাস্তায় ঘুরছে খবর আছে। তারা যে রাস্তায় ঘুরছে তাদের যে ব্যবস্থা করা হয়নি, তাদের জন্য যে একটা কোনো সরকারিভাবে তাদের জন্য কোনো ফোন নাম্বার দেওয়া, কোনো তাদের সমস্যার সমাধানের জন্য এনকোয়ারিতে দেওয়া, কোথায় কোথায় হোটেল আছে তার তালিকা দেওয়া, তাদেরকে বিকল্পভাবে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, কোনো দিকে না সরকারের, না জনগণের, না মিডিয়ার কারো নজর নেই। ওটা আলোচ্য বিষয় নয়। হাজার হাজার বাংলাদেশের লোক রাস্তায়, তারা কেউ কেউ চিকিৎসা করতে এসে অসুস্থ হয়ে পড়েছে, তাদের হোটেল থেকে বের করে দিয়েছে। আপনারা মির্জা কালীমিস্ত্রি যান, গিয়ে দেখুন লাইন ধরে লোক ওখানে বসে আছে। এটা তো মানবিকতার প্রশ্ন, এটা দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন। এই মৌলিক দিকে দেখুন কারো আলোচনা নেই। ওই দুধ গরম কতটা দুধ ছিল এটা আলোচ্য বিষয়। এইটু হচ্ছে বাঙালি জাতি ভণ্ডামি। সৌনক তুমি শীর্ষেন্দুদা এবং স্যারের দেখুন, না, আমার প্রশ্ন দুটো আছে এখানে, দুটো প্রশ্ন। বাংলার মানুষের কাছে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রথমে আমরা চালিয়েছি, আপনারা দেখেছেন যে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম দেখে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা ভাতা দেওয়া হচ্ছে, এবং বর্তমান মুখ্যমন্ত্রী তার কাউন্টার যেভাবে যা বলার বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত না পেয়ে বিক্ষোভ করেছেন। আমরা গতকালকের পর্বই কিন্তু সেটা রেখেছিলাম। বিজেপি মুখপাত্র সেখানে তার মতো স্ট্যান্ড দিয়েছেন, যিনি ছিলেন বিজেপি কর্মী যিনি ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত 100 দিন যদিও একটা অ্যানালিসিস করার টাইম নয়, তাও কিভাবে তুমি ব্যাখ্যা করবে, কিভাবে অ্যানালাইজ করবে? দেখুন, প্রথমেই বলি যে অগ্নিমিত্রা পাল কেন রাস্তায় নেমেছিল সেই প্রসঙ্গে মাসুমদা যেটুকু বলেছে যথেষ্ট আমার মনে হয় যে হ্যাঁ, মোটিভটা ওইখানে থাকার জায়গা নয়, থাকার জায়গা অনেক জায়গায় রয়েছে। তিনি নিজেও বলেছেন ধাপার কাছে থাকেন, তা ধাপা থেকে ওখানে কি দুধ গরম করতে গেছে? যাই হোক, তিনি বলেছেন তার সঙ্গে হয়তো অনেকের মত মিলবে না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছুটে গিয়ে কুণাল বাবু রাজনীতি করতে চলে গেলেন, এবং পরে জানা যাচ্ছে ওরাই বলছে যে ওদেরকে বিজেপির বিরুদ্ধে বলার জন্য টাকা পয়সা অফার করা হচ্ছে। এই জায়গাটাই সমস্যা। রাস্তার ধারে এইটা দেখতে শোভনীয় না। বড় বড় 5 তারা হোটেলের সামনে কেউ যদি রাস্তায় না খেতে পেয়ে দুধ গরম করছে, ওরকম ভাবে একটা অকৃতিকর অবস্থায় রাস্তায় রয়েছে, এটা বাইরের ফরেনাররা এই ছবিগুলোই তোলে এবং দেশের নাম খারাপ হয়। তাদের থাকার জায়গা রয়েছে, এরকম তো নয় তাদের জন্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর দুঃখের বিষয় এইখানে লাগে যে 34 বছর যে বাম ক্ষমতায় ছিল তারা নাকি বলে সবার পেটে ভাত চাই, সবার জন্য কাজ চাই, এই স্লোগানগুলো দেয়। তাহলে বামপন্থীরা 34 বছরে এমন কি করে যেতে পারেনি যে কারণে আজকেও কলকাতার রাস্তায় এরকম স্টোভ জ্বালিয়ে রান্না করে ফুটপাতবাসী ফুটপাতে থাকতে হচ্ছে? এইটা ভাবতে হবে তৃণমূল 15 বছরে তাহলে কি করলো যে মুখ্যমন্ত্রীর ঘরটার কি সব নাম দিয়েছিল, মমতার ঘর না কি সব বলতো। যাই হোক,
তা সেই এতগুলো ঘর কোথায় বানালো, কার জন্য বানালো? যে এই মানুষগুলো, রাস্তার মানুষগুলো রাস্তাতেই রয়ে গেল বামপন্থীদের সময়, তারা রয়ে গেল রাস্তাতেই এই তৃণমূলের সময়ও। আরেকটা সরকার 100 দিন এসছে, তারা কাজ করার জন্য যথেষ্ট প্রয়াস দেখাচ্ছে এবং অগ্নিমিত্রা পালের কথার পরিপ্রেক্ষিতে বিতর্ক সৃষ্টি হওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজে তাদেরকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। এর থেকে এটাই তো এটাই তো ভালো। শিক্ষাদা এটাই বললেন, সকলে এটাই চেয়েছে। স্বাভাবিক হ্যাঁ। এবং স্বাভাবিক, তো এটা এক্সপেক্টেড। এই এক্সপেক্টেড বিষয় ঘটছে এবং এটা নিয়ে আর মনে হয় না বিতর্ক এগোবে, কারণ তারা থাকার জায়গা পেয়ে গেছে। এটাই প্রত্যেকটা যারা রাস্তায় রয়েছে এটা আমরা সেটাই চাইবো। দেখুন 100 দিনের একটু বেশি হয়েছে, কিন্তু ইতিমধ্যেই রাজ্যে প্রথমবার মানুষ কিন্তু মন খুলে বিজেপিকে ভোট দিয়েছে। কেন? কারণ সুশাসনের জন্য, সিন্ডিকেট বার যাতে না থাকে, কেউ তোলাবাজি না করতে পারে, মানুষ যেন নিশ্চিন্ত হয়ে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, খাদ্য বলুন, দুর্নীতি না হয়, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ আসছে, তোলাবাজির অভিযোগ আসছে, সিন্ডিকেট আবার কি শুরু হচ্ছে। কেন বললাম এ কথা? কারণ আমরা আগেও অনুষ্ঠান করেছি এই নিয়ে, যেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু পরিষ্কার বলতে হচ্ছে যে দল কিন্তু এর দায়ভার নেবে না এবং করবে না। যারা তৃণমূল থেকে 4 তারিখের পর অর্থাৎ 4 মের পর বিজেপিতে কিন্তু কেউ আসেনি। এবার এমন পর্যায়ে অভিযোগ যাচ্ছে, এমন পর্যায়ে গেছে যে চিঠি লিখতে হচ্ছে খোদ রাজ্য সভাপতিকে। দেখুন সেই চিঠি আমরা দেখাচ্ছি, সেই চিঠি দেখুন। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার লিখছেন যে দল কিন্তু কোনো দায়ভার নেবে না, অর্থাৎ বিজেপির পতাকা, পদ্ম ফুলের পতাকার নিচে তোলাবাজি বলুন, সিন্ডিকেট বলুন, যা যা হয়ে গেছে, কাটমানি বলুন, এর দায়ভার কিন্তু নেবেন এবং দল স্ট্রিক্ট অ্যাকশন নেবেন। চিঠি দিতে হচ্ছে এই পর্যায়ে। 100 দিনের কিছু বেশি দিন হয়েছে, ভাবতে পারছেন যে এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করেছে, যে চিঠি দিতে হচ্ছে বিজেপির ইন্টারনাল গ্রুপ এবং প্রত্যেকটা এমএলএ থেকে শুরু করে প্রত্যেক মন্ডল সভাপতি থেকে যারা যারা আছেন। এই নিয়েই দিলীপ বাবু অর্থাৎ দিলীপ ঘোষ, রাজ্যের আর এক মন্ত্রী, তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে, শুনুন। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি এখন। তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করেছেন তারা সেটা ঠিক করছেন। তাহলে কি কোথাও কি এটা বোঝা যাচ্ছে যে নিচু স্তরে বা কোথাও একটা স্তরে একটা দুর্নীতি বা মানে সমস্যা? নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি, তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার পরিষ্কার শুনলেন, আমরা চিঠি দেখালাম, যে চিঠি আপনারা দেখছেন, এবং তারপর রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন আমরা আপনাদের সামনে রাখলাম। শোনক, তুমি বিজেপির মুখপাত্র, চিঠি দিতে হচ্ছে মাত্র 100 দিনের কিছু বেশি দিন হয়েছে, এই পর্যায়ে কি করে গেল যে চিঠি দিয়ে বলতে হচ্ছে যে দায়ভার নেবে না দল? বলো। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে দল দায়ভার নেবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। কেউই কারোর দায় নেয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাওয়ার সময় সবাইকে বলতো 294টা কেন্দ্রেই প্রার্থী আমি। তারপর যখন কোনো চুরিচামারি করতো দলের লোকেরা, তখন বলতো যে আমি তো বিষয়টা জানতাম না। বনমন্ত্রী চুরি করেছে, যখন বিজেপিতে এসেছিল, জয়েন করেছিল, তখন বলেছিল দাঁড়িয়ে বনমন্ত্রী কি নাম, রাজীব চুরি করেছে, আবার ওর দলে নিয়ে নিল। তো এই ঘটনাগুলো অন্য দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির তফাৎটা এইখানেই। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার করে বলে যদি কেউ দুর্নীতি করে তার দায় আমাদের নয়, সেটা লিখিতভাবে জানাচ্ছে। এটা তো ভারতীয় জনতা পার্টির স্বচ্ছতার পরিচয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, সত্যি কথা বলতে গেলে জয়নিং ওই 2-3টে রাজ্যসভার কিছু অঙ্কের কারণে কয়েকজন জয়েন করেছিল তৃণমূল থেকে বিজেপিতে, এছাড়া কোনো জয়নিং হয়নি। এবং জয়নিং না হওয়ার পরেও অনেক, এই যে দেখা যাচ্ছে যে 4 তারিখের পরের বিজেপি, এগুলো কি করে হচ্ছে? এরা কারা করছে এগুলো? করছে কারা? নিচু লেভেলের কিছু যে লোকজন রয়েছে যারা বিজেপিটা করতো হয়তো আগে থেকে, এবং তাদের হয়তো এলাকায় সেরকম দাপট ছিল না, তাদের সঙ্গে তৃণমূল যারা করতো তাদের সঙ্গে একসঙ্গে এসে দাঁড়িয়ে যাচ্ছে। হয়তো বন্ধু বান্ধব ছিল, আগে হয়তো অন্য সূত্রে কথা হতো, পাড়ায় দেখা হলে হাই হ্যালো হতো, তারাই এখন তার পেছনে ঘুরতে শুরু করেছে।
আর সেই লোকটা যার সঙ্গে একজন কেউ কথা বলতো না, সে বিজেপি করতো বলে সে হয়তো সমাজ সমাজ থেকেই আলাদা হয়ে গেছিল এক প্রকার, তার পেছনে যখন 10টা লোক এসে দাঁড়াচ্ছে সেও মনে করছে যে বাহ, এই তো আমি অনেকজনকে পেয়ে গেছি সঙ্গে। সে এই প্রত্যেকেই নিজের নেতৃত্ব মানে প্রতিফলিত করতে গিয়ে যে আমি কত বড় নেতা আরেকজনের থেকে, এই এই কম্পিটিশনটার জন্য এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। এটা একটা সামাজিক অসুবিধে। বেশ, এটা বিজেপিও বলে নয়, এটা তৃণমূল যখন যদি নতুন করে আসতো বা সিপিএম যদি নতুন করে আসতো, এই সমস্যাটার সম্মুখীন প্রত্যেকটা দলই হতো। বেশ, আসবো এইটাকে ঘুরিয়ে দেওয়া হতো। আসবো শীর্ষেন্দুদা। 100 দিনের কিছুদিন বেশি হয়েছে, যেটা বারবার মানুষজন বলছেন, এবং তার মধ্যে কিন্তু চিঠি দিতে হচ্ছে। আগের বছর কেন, আগের গত 15 বছর রাজ্যের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি এমন জায়গায় গেছিল যে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছিল। সেই ঘুণটা যাতে না ধরে সেই জায়গা থেকে তো ভরসাহীন, ভয় আউট। সেখানে রাজ্য সভাপতিকে কেন চিঠি দিতে হবে? একদম, এটা প্রশ্ন। আজকে যারা ফ্ল্যাগ নিয়ে যে কাজই করুন না কেন, স্কুলে কিছু হলে যখন হেডমাস্টার মশাইয়ের দায়িত্ব নেন, কলেজে কিছু হলে যদি প্রিন্সিপাল পদত্যাগ করুন, আজকে অন্য সারা রাজ্যে যখন কিছু হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আগেও বলেছেন, এখনো বলেন, আগেও বলবেন পরে। তাহলে দায়িত্বটা নেবেন না কেন সরকার? সে 100 দিনই হোক, 50 দিনই হোক, আর 500 দিনই হোক, সরকারকে দায়িত্ব নিতে হবে বই কি। সরকারের ভালো দিকগুলো যেমন দেখতে হবে, সরকারের যে দায়িত্বপূর্ণ কর্তব্যপূর্ণ সেটাও দেখতে হবে। সেখানে এই কর্তব্যগুলো দেখতে হবে যে যেখানে আজকে প্রভাবশালী হাত থাকবে বলে আজকে কেষ্ট বলবেন যে পুলিশের মাথায় বম মারুন, আর তিনি অন্য ঘাটে যোগ দিলে সেটা কোনো কিছু হবে না। আজকে মুখ্যমন্ত্রী যখন বলেন যে জাভেদ খানের ছেলের 90টা বেআইনি নির্মাণ আছে, আজ অব্দি কেন গ্রেফতার নয়? সেখানে গ্রেফতার হবে না, একদম। সেটা কেন হবে? আজকে মদন মিত্র যখন ইডি যাবেন, তারপরের দিন যখন ঘাটে যোগ দেবেন, উলবেড়িয়া ঘাটেই হোক, আর কালীঘাটেই হোক, আর নিমতলা ঘাটেই হোক, তখন তিনি মদন মিত্র হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আজকে ববির যদি সয়ে তারাতলায় 19 জন মারা যায়, তখন ববির যে মেয়র, তার ওনার সই ছাড়া ওই নির্মাণ হতো? ওই নির্মাণ তো হতো না। তাহলে উনি যখন আবার যোগ দেবেন, উনি তখন ভালো হয়ে যাবেন। প্রকাশচিন বরিক যদি তাকে উত্তর দিতে হবে, বলা হয়, তখন ঠিক, উনি ঠিক, যখন ঠিক। রাজ্যসভায় আসবেন, তখন উনি ভালো হয়ে যাবেন। এটা হতে পারে না। একদম। মানুষ কিন্তু, জনগণ কিন্তু দেখছেন, জনগণ কিন্তু সচেতন। জনগণকে বোকা ভাববেন না। এসছেন বলে বোকা ভাবিয়ে দেবেন যে ওপরে আমরা ভোট নেব বলে আমরা আসতে পারবো না। ঠিক, মুখ্যমন্ত্রী যে স্টেপগুলো নিচ্ছেন একদম সঠিক স্টেপ নিচ্ছেন। আজকে আরজি করে যে 3 জন পুলিশকে সাসপেন্ড করেছেন, অবশ্যই তাই। আমরা আরজি করে মামলা করছি, 28 তারিখে সে মামলা আছে। কিন্তু সেই জায়গা থেকে দেখতে হবে যে পঙ্কজ দত্ত যখন মারা গেছেন, সেই 2 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন। আমরা মুখ্যমন্ত্রীকে বাহবা জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু যে জিনিসগুলো রাজ্য সভাপতি চিঠি দিয়ে জানাতে হবে, সেগুলো ভাবতে হবে সরকারকে। একদম, একদম, একদম। স্যার, আপনার কাছে আসবো, শোনো, তারপর যাচ্ছি তোমার কাছে। এই 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 কদিনের মধ্যে চিঠি দিতে হচ্ছে এবং এইভাবে বলতে হচ্ছে বারবার যে বিজেপি কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয়, করা যাবে না। স্যার, দুর্নীতি করার জন্য পানিহাটিতে বিজেপির কিছু নেতা বা ওই কর্মী টর্মী ইত্যাদি ওখানকার একটি লোককে মারধর করেছে। অন্য বিজেপির লোকেরা তাকে ছাড়াতে গেছে, সে অন্য বিজেপির লোকেরা আবার শোকজ হয়ে গেছে। শোকজ হয়ে গিয়ে বাঁচার জন্য মানে সভাপতির কাছে গিয়ে দ্বারস্থ হয়েছে। বেশ, এই কাগজ আমার কাছে আছে। আমি একটা পরিষ্কার কথাবার্তা বলছি, বিপুল পরিমাণ তোলা আদায় করা হচ্ছে। কি করে? গোটা রাজ্যটা তো তোলার উপরেই বেঁচে আছে। এবার যারা তোলা তুলে এতদিন ধরে মাতব্বরি করে গেছে, এ পাহাড় তো বাম আমলে হয়নি, এ তো পাহাড়ের উপর বসে আছে চূড়ায়। এবার তারা এবার ডিম খাবে না কি খাবে, পাথর খাবে। সেই জায়গাতে কেউ কেউ অভয় বাণী দিচ্ছে, দে দে আমাকে রাত্রেবেলা পাঠিয়ে দে, আমি তোকে দেখে নিই, তো ওটা ম্যানেজ করে দিচ্ছি। এইটা চলছে রাজ্যের যে লক্ষ লক্ষ, হাজার না বলিনি, লক্ষ লক্ষ নেতা মাতা হাতা ধাতা তারা যে তুলে রেখে দিয়েছে চারিদিকে, টাকার ভান্ডার নিয়ে বসে আছে। ওই আমাদের এই মণ্ডল, টুলু মণ্ডলের মতো অজস্র মণ্ডল যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই টাকায় ভাগ বসাতে যাচ্ছে সস্তায়। তাদের কোনো ভূমিকা ছিল না মূলত। বিজেপি ক্ষমতা আসার পর যারা লোকাল ছোট বড় মেজো সব নেতা হয়েছে, তারা এই কাজটা শুরু করে দিয়েছে। এখন শ্রমিক ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, 24 জনের মতো এমএলএ আমার নজরে আছে, নজরে 9টা, 24 জন এমএলএ। তারপর নিশ্চয়ই শ্রমিক ভট্টাচার্যজির কাছে 24 জনের খবর আছে। তাহলে এমএলএরা যুক্ত, জেলা সভাপতি যুক্ত, মানে ওই মণ্ডল সভাপতি যুক্ত। আমার মণ্ডল সভাপতি জানা আছে,
আমার হাওড়ার বসন্তপুর গ্রামে একটা মন্ডল সভাপতি জানা আছে, সারাক্ষণ ফোন করতো, এখন নাকি লাখ লাখ টাকা তুলছে, ঘরে ঘরে কি তুলছে টাকা। সৌনক, এবার খুব আমি বলি, alarming, সৌনক। আমি একটু বলি, আচ্ছা বলুন তো, তাদের শোকজ করা হচ্ছে, তাদের সাসপেন্ড করা হচ্ছে, কিচ্ছু হবে না তাদের। যেমন আমি বলি, ধরুন আমি আর আপনি দুজন হচ্ছে চোর, আর ইনি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। এবার ইনি কি করলেন, আমাদের দুজনের চুরি জানতে পেরে আমাদের দুজনকে শোকজ করে দিলেন। আপনি কত তুলেছেন? 5 কোটি, আমি 7 কোটি তুলেছি, তাহলে আমার 7 আপনার 5, দুজন সাসপেন্ড হয়ে গিয়ে চুপ করে বসে গেলাম, এই অফিসের মধ্যে বাইরে চলে গেলাম, বিদেশের বাইরে চলে গেলাম। তা ক্ষতিটা কি হলো? আগে তো জেলে ঢোকানো দরকার। আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বলছি, যারা চোর বলে প্রতিপন্ন হবে তাদের শুধু শোকজ সাসপেন্ড নয়, তাদের পরিষ্কার তাদের দুর্নীতিটা ধরে তাদেরকে আগামী লকআপে ঢোকান। মানে চ্যারিটি বিগিনস ফ্রম হোম বলে কথা আছে না, আগে ঘরের চোরদের ঠিক করুন, তারপরে পরের চোরদের ঠিক করবেন। অভিষেকরা ঘুরে বেড়াচ্ছে, আর সুমিত সেও নাকি সব জামিন টামিন সব পেয়ে যাচ্ছে, বেশ, বুঝতে পারছেন তো? বেশ, বেশ, বেশ। ঘরের চোর দিয়ে শুরু করুন, আপনি আচরি ধর্ম। খুব যদি কিছু চোরকে জেলে ঢোকানো যায়, বিজেপি চোরকে বলছি, দেখবেন অনেকজন শুনতে যাবে, বেশ, অনেকজন খুব গুরুত্বপূর্ণ সহায়তা কথা হবে, বললেন দেখবেন সৌনক। খুব শুধু মুখে কিছু হবে না। আমরা যাদবপুরে ইস্যু নিয়ে আসবো, কিন্তু সোনা খুব সংক্ষেপে বলবে। এরকম অভিযোগও আসছে যে ফিতে নিয়ে ফ্ল্যাটে যাচ্ছে মাপতে কত স্কোয়ার ফিট, বলো সৌনক। দেখুন, যে সংক্ষেপে, ঘটনাটা সংক্ষেপে। ঘটছে, ভারতীয় জনতা পার্টি সেই ক্ষমতাটা রাখে এগুলোকে সামনে আনার। এতদিন আমরা দেখেছি তৃণমূল বামপন্থীদের সময় চিরকুটে কি সব চাকরি বাকরি হতো, পয়সা তোলাতুলি হতো, তারপর সেগুলো সামনে আসতো না, সেগুলো সব পার্টি অফিসেই বিচার সভা বসে যেত। আর তারপরে তৃণমূলের সময় দেখেছি যে তৃণমূল করে সে যদি খুনও করতো, মানে ধর্ষণও করেছে আরজি করে গিয়ে, তার মাফ হয়ে গেছে। এটা তৃণমূলের কালচার ছিল। ভারতীয় জনতা পার্টি সেই সাহসটা দেখাচ্ছে যে হ্যাঁ, যে কর্মীরা দোষী বা যারা এই কাজটা করছে তাদেরকে শোকজ করতে, তাদেরকে জনসমক্ষে আনার ক্ষমতাটা দেখাচ্ছে। হ্যাঁ, বিজেপি করে বলে তার 7 খুন মাফ হতে পারে না, এটা বিজেপি বলে পার্টি উইথ ডিফারেন্স, মানে অন্য পার্টির সঙ্গে তফাৎ আছে বলে এইটা বিজেপি করার ক্ষমতা দেখাচ্ছে, দম দেখাচ্ছে। বা রাজ্য সভাপতি হোক, সুকান্ত মজুমদার হোক, কিংবা শুভেন্দু অধিকারী হোক, তারা সবার সামনে জনসমক্ষে বলছে এইগুলো বরদাস্ত করা হবে না এবং তাদেরকে যথাযথ ব্যবস্থাও করা হচ্ছে। এবং মাসুমদা যেটা বললেন, বেশ, হ্যাঁ বেশ। জেলেও যাক, হ্যাঁ তার বিরুদ্ধে যদি যথাযথ অভিযোগ যার থেকে নিচ্ছে সেটা যদি থানায় গিয়ে কেউ করে, আমি এই দায়িত্ব নিয়ে আপনার স্টুডিওয়ে বসে বলছি, যদি আমার কাছে বা কোনো রকম এরকম খবরও আসে কখনো যে হ্যাঁ কারুর এগেনস্টে থানায় কমপ্লেন হয়েছে এবং সে দোষী, আমি পুলিশের থানায় গিয়ে তার সঙ্গে যে দোষ করবে তার শাস্তির দাবি আমিও জানাবো। বিজেপি good, মুখপাত্র good. হয়ে তুমি এটা বাংলার মানুষকে অ্যাসিওর করলে, এটা কিন্তু স্বাভাবিক, আমরা এক্সপেক্ট করি। বা যাদবপুরের দিকে যদি আমরা একটু নজর দিই, যাদবপুরে দেখুন দিনের পর দিন যাচ্ছে, কোনো গ্রেপ্তার কিন্তু হচ্ছে না। আরো একবার আপনাদের সামনে চালাবো সেখানকার বিধায়ক সর্বরী মুখার্জি, এই ঘটনা নিয়ে কিন্তু আমরা গতকালকেও কিন্তু আপনাদের সামনে রেখেছিলাম তার স্টেটমেন্ট। আরো একবার আজকে শুনুন, এবং তার পাশাপাশি দিলীপ ঘোষ কি বলেছেন। যাদবপুর বলছেন ঘুঘুর বাসা, যাদবপুর ঘুঘুর বাসা, কি বলেছেন চলুন। হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত এইরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না, এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি? বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না, আমরা পারিনি, সহ্য করব না। একদম আমরা সরাসরি আলোচনাতে ঢুকবো। স্যার আপনাকে দিয়ে শুরু করবো, আপনি চ্যান্সেলর নমিনি এবং শুনলেন সর্বরী মুখার্জি কি বলেছেন, এবং আজকেই দিলীপ বাবু অর্থাৎ দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী কি বলেছেন, বলুন। দেখুন,
তোমার সংক্ষেপে কয়েকটা কথা, যে যে জিবি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেটা বৈধ অবৈধ এই বিতর্কে নাই বা গেলাম। ছাত্র ইউনিয়ন নেই, অনেকদিন ধরে ছাত্র সংসদ করার জন্য ওরা আবেদন নিবেদন করছে, হয়নি, বা তৃণমূল আমলে হয়নি, বিজেপি আমলে ছাত্র নির্বাচন হোক, এটা আমি চাই, এটা আমার দাবি। কারণ ছাত্রদের দাবি সঠিক দাবি। আমি আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে ওদেরকে আমরা প্রমিস করেছি যে যত দ্রুত সম্ভব তোমাদের ছাত্র সংসদে ভোটটা করাবো। এই প্রমিস আমারও আছে, যেহেতু ওদের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি, যেটা ইসি বলে, এক্সিকিউটিভ কাউন্সিল, তার মেম্বার আমি। আমার প্রশ্ন হচ্ছে, রাত 12টার সময় মিটিং হবে? এটা ক্লিয়ার করুন। কোনো সুস্থ বিশ্ববিদ্যালয়, সুস্থ জায়গায় মিটিং শুরু হচ্ছে রাত 12টা, কি বলেন? এরা সুস্থ? আগে এই পয়েন্ট আসুন। সেখানে মিটিং বৈধ অবৈধ আমি প্রশ্নে যাচ্ছি না। রাত 12টার পরে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এক কাছে জড়ো হবে? রাত 12টা যাওয়া যায়? ও তো অ্যাডমিশন করে বেড়ায় ওই সময়। নাম্বার ওয়ান, এর উত্তর কী দেবে? ওই যারা লেফট আল্টারনেট বলতে তার উত্তর কী, এটার কোনো উত্তর আছে? নাম্বার ওয়ান, একটু দেখুন, যারা আমরা সেই ছবি দেখাচ্ছি, হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা ভেতরে নাম্বার প্রবেশ টু, করেছিল, হ্যাঁ। নাম্বার টু, ওখানে ভারত মা, আমাদের দেশ, তার প্রতি ছাত্রছাত্রীদের একটা ভালোবাসা থাকবে, ভক্তি থাকবে। সেই ভক্তির চর্চাটা কম কেন? নাহলে আজাদ কাশ্মীরের পোস্টার পড়ে কেন? এটা প্রশ্ন একটা। থার্ডলি হচ্ছে, ওখানে 13,000 ছাত্রছাত্রীর মধ্যে মানে 13-14 জন মোটা এবিপিবি করে বলে আমার জানা আছে। আমি নিখিল দাসকেও চিনি আর সোমসূর্যকেও চিনি, এরা দুজন আমার সাথে যোগাযোগ রাখতাম। 2025 সালে, এটা বলতে ভালো লাগছে, ওখানে যেমন ওই ইফতার পার্টি হয়, আমি নিজে চ্যান্সেলর মানে রাজ্যপালকে চিঠি করে, এবং তখন যিনি অ্যাক্টিং ভিসি ছিলেন তাকে বলে চাপ দিয়ে প্রায় রামনবমী নিজে দাঁড়িয়ে করেছিলাম, যে যদি ইফতার পার্টি হয় রামনবমী হবে না। এর কী কালচার? ওখানে তিরঙ্গা যাত্রা হয়েছে, ওখানে হিজাবের বিরুদ্ধে, মানে হিজাব ব্যবস্থা নিয়ে নোংরামি হচ্ছিল, তার বিরুদ্ধে আমার প্রবল লড়াই আছে, অনেক কিছু লড়াই আছে। এখন ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী সরকার, ফলে ক্ষমতায় এসেছে বলে হই করার দরকার নেই, লজিকে যাবে। ফলে ওই 13 জন ছাত্র, বা সেটা কি করে 300 হবে, 3,000 হবে, এইদিকে এবিপিকে নজর দিতে হবে, ফলে সংগঠন বৃদ্ধি করা। ফলে আলটিমেটলি বাইরের লোক, বিশেষ করে আমি বিধায়িকার কথা বলছি, এই কথাগুলো খুব একটা প্রয়োজন নয়। তো বাইরের লোক দিয়ে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবিপিপি করা যাবে? যাবে না তো। আর যারা বামপন্থী আল্টালেপ ছাত্র, তাদেরকে কোনো অধ্যাপকরা ইন্ধন দিচ্ছে না তো। বেশ, দীর্ঘদিনের একটা কালচার নয় তো। কারণ আমরা জানি যে মিটিং চললে ছাত্রছাত্রীরা সারা রাত ধরে আটকে রাখে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচার। এই যত কাণ্ড ওই কাঠমান্ডুতে না হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে কেন? একটা বিশ্ববিদ্যালয়ের অস্মিতা, গৌরব, তার যে এক্সেলেন্সি নষ্ট হচ্ছে, এটা বন্ধ করতে হবে। সংক্ষেপে যে জিনিসটা দেখতে হবে, যে প্রকৃত শিক্ষা শুধুমাত্র ডিগ্রি কিংবা সার্টিফিকেট দেয় না, তাদের নৈতিকতা, ছাত্রদের বিবেকবোধ, এগুলো জানিয়ে তোলে। আজকে কলেজ আর বিশ্ববিদ্যালয়ে কি দরকার 12টার সময়? সে জিবি মিটিংয়ে বলুন আর গেটের বাইরে বলুন, এই ছেলেগুলো কারা? 12:38 দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে গেট খুলে যাচ্ছে, অনেকজন ছেলেপেলে ঢুকছেন। কারা ঢুকবেন? ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। আজকে বিএনএস এর 191, বিএনএস এর 192 এবং 194, যে জায়গাটাতে 2 বা ততোধিক অপরাধী কিংবা যে কোনো মানুষ নিজেদের মধ্যে মারামারি করলে তাদের 1 থেকে 2 বছরের জেল। আজকে সিসিটিভি ফুটেজ ভেঙে যাচ্ছেন 324 বিএনএস এর। এই অপরাধগুলো এগুলো যোগ্য হয়েছে তো? আজকে সুমোটো কেন করলেন না? 37 ঘন্টা বাদে যদি কলেজ কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পরে এফআইআর করতে পারেন, তাহলে যাদবপুর থানার ঢিলছড়া দূরত্বে, যেখানে আলো যেখানে উজ্জ্বল হয়, সেখানে অন্ধকারের উত্তরটা কে দেবে? কেন থানা, কেন সুমোটো মামলা করে এই ছেলেগুলোকে ধরলেন না কেন? সেখানে এসএফআই হতে পারে, এবিপি হতে পারে, সিপি হতে পারে, টিএমসিপি হতে পারে, যেই হোক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আজকে যেখানে অগ্নি সংযোগ করছেন, এমব্লেম, ঐতিহ্য, যে ইউনিভার্সিটিরই হোক, এই যে নন্দলাল বসুর যে ঐতিহ্য, সেটা ভেঙে বলল, সেখানে 326 এই জায়গাগুলো দেখতে হবে বিএনএস এর। কেন করেননি? 6টা দিন চলে গেল, একজনও কেউ গ্রেপ্তার হয়নি কেন? রং না দেখে আইন আইনের পথে চলবে, সেটাই ভরসা, সেটাই ভয় আউট। সেই জন্য মানুষ ভোট দিয়েছেন। সেই জায়গাতে দেখতে হবে। আজকে 2014 সালে কলকাতা হাইকোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মামলা হয়েছিল, সেখানে 6টা নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। প্রথম নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা গেটে পুলিশ পিকেট বসবে। উপাচার্য বলছেন আমাদের পুলিশ পিকেট নেই, ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দিয়ে ভেতরে ঢুকতে হবে, সেটা হয়নি। আজকে বাইরে যে কোনো মানুষ যদি ঢুকতে হয়, তাকে তথ্য দিয়ে ঢুকতে হবে। কোনো একটা জায়গায় যদি অ্যাজিটেশন করেন, সেটা একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে। এগুলো করা হয়েছে? কিছুই করা হয়নি। আজকে উপাচার্য বলছেন এইটা, প্রাক্তন উপাচার্য বলছেন ওইটা।
কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়। আজকে 100 জন যদি করেন, কেন 13,000 লোকের এফেক্টিভ হবে? সেই ছাত্রছাত্রীদের কেন এফেক্ট হবে? আজকে যেই হোক তাকে গ্রেপ্তার করুন আগে, তারপরের কথা। বেশ, আমরা একদম সময় শেষ। শোনক, খুব সংক্ষেপে আমার একটাই প্রশ্ন থাকবে, দিনের পর দিন যাচ্ছে, গ্রেপ্তার কিন্তু হচ্ছে না, না করা হচ্ছে না, বলো। দেখুন, একটা পরিষ্কার কথা হচ্ছে, এই বামপন্থীদেরকে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জায়গা সিলেক্ট করেছিলেন, একটা প্রেসিডেন্সি কলেজ আর একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর যারা একটু জানেন, একটু নলেজ রাখেন, এই বিশ্ববিদ্যালয়ের ভেতর ওপেন উইট মানে গাঁজা, ওপেন সেক্স র্যাকেট, ওপেন, এখানে সব কিছু হয়। এটা একটা শিক্ষাক্ষেত্র। তো সেই জায়গাটা সেইভাবে দেখা উচিত, এবং সেই রকম ওখানকার বিধায়িকা যে কথাটা বলেছেন, তো এই কথাটা অনেক হয়তো বিরোধিতা অনেকে করছেন, বলছেন এইভাবে বলা উচিত ছিল না, ওইভাবে বলা উচিত ছিল না। যদি তুমি তো বলেছিলেন তাণ্ডব হবে। তাণ্ডবটা সেইটার বিরুদ্ধে, যে যারা বলে দেশ ভারত তেরা টুকরা হোঙ্গা ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই স্লোগানের বিরুদ্ধে যদি কেউ তাণ্ডবের কথা বলে, একদম ঠিক কথা বলে। যদি কেউ বলে, হ্যাঁ, যদি কেউ বলে না, যদি কেউ বলে থাকে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, দেশ ছেড়ে ভাগ করে দেওয়ার কথা বলে, তার বিরুদ্ধে যদি একজন এমএলএ বলে ঘুঘুর ভাষা, দিলীপ ঘোষ যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন, ঘুঘুর ভাষা দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যদি কেউ বলে থাকেন সারা রাত তাণ্ডব হবে, একদম সঠিক কথা, সমর্থনযোগ্য কথা, একদম ঠিক কথা বলেছেন। তোমাদেরকে ভোট দিয়েছে, এই অধ্যত্ত না হয় তাই জন্য মানুষ তোমাদের ভোট দিয়েছে। আমাদের এই একই কথা ছিল, ভোটে জেতার পরেও আমাদের একই কথা, বামপন্থীরা যদি দেশের বিরোধিতা কোথাও করেন, সেখানে কোন রকম কোন কথা চলবে না, তাদের বিরুদ্ধে আমাদের সারাদিনের আন্দোলন চলবে, সারা রাতের আন্দোলন চলবে। কোন এমএলএ বলে থাকলে তাকে পূর্ণ সমর্থন। এটাই তো ভয়হীন, ভরসা আউট। বেশ, আমাদের তিনজনকেই, অর্থাৎ শৌনক, মাসুম স্যার, শীর্ষেন্দুদা, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজকের পর্বে থাকার জন্য। আমরা কিন্তু আপনাদের সামনে আজ যে দুটো পার্ট রাখলাম খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আপনাদের এই খবর জানা দরকার এবং এর অ্যানালাইসিস দরকার। আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক কেটিভি বাংলার পর্দায়। নমস্কার।